গল্প বিচার, লেখায় মিশু। আমার বোনের 3 সন্তান। আমার দুলাভাই বড় ব্যবসায়ী। তো ব্যবসার জন্য বিভিন্ন জেলায় যেতে হয়। সেইখানে থাকতেও হয়। তাই প্রত্যেকবারের মতো এইবার ও কাজে রাঙামাটি যায়। তখন সেইখানে পাহাড়ি একটা মেয়ের সাথে পরিচয় হয় তার। মেয়ে হয়েও মেয়েটার রূপের প্রশংসা করতে বাধ্য। কারণ মেয়েটা পরীর মতো সুন্দর। আমার দুলাভাই নাম আনিস। বয়স তখন 40। কিন্তু সুন্দর, ফর্সা, হ্যান্ডসাম দেখতে। কেউ দেখে বলবেই না ওনার বয়স 40 বছর। এইদিকে আমার বোন ইতুর বয়স 30। 3টে বাচ্চা হয়ে চেহারা মলিন ও মোটা হয়ে গেছে। তবুও দুইজনের মধ্যে ভালোবাসার কোনো কমতি ছিল না। কিন্তু আমার বোনের সব কমতি চোখে পড়ে ওই মেয়েটা দুলাভাই জীবনে আসার পর। তখন দুলাভাই কেমন যেন হয়ে যায়। আপাকে 2 চোখে দেখতে পারে না। বাড়িতে থাকতে চায়, না থাকলেও ফোন নিয়ে ব্যস্ত। আপা কিছু সন্দেহ করলেও তা আরো জোরালো হওয়ার আগেই আমার দুলাভাই ওই মেয়েটাকে দ্বিতীয় বিয়ে করে বাড়ি নিয়ে আসে। তখন আমরা জানতে পারি, অনেক দিন ধরেই তাদের পরকীয়া প্রেম চলছিল। ওই মেয়েকে বাড়িতে আনার পর আপা ঝামেলা করতে চাইলেও পারে না। কারণ দুলাভাই নতুন বউ বলতে পাগল। এইদিকে 3 সন্তানের মুখের দিকে তাকিয়ে আপা সব মেনে নেয়। কিন্তু মেনে নিয়ে সতীনের সংসার করা কি এত সহজ? নিজের সাজানো সংসার অন্যের হাতে তুলে দেওয়া কি এত সোজা? না, কোনোটাই সহজ নয়। তাই আপাও তা মেনে নিতে পারেনি। তো এক পর্যায়ে ওই মেয়ের সাথে আমার বড় আপুর ঝামেলা হওয়ায় আমার বড় আপুকে আমাদের বাড়িতে পাঠিয়ে দেয়। তারপর কোর্টেও আপিল করে ডিভোর্সের। কিছুদিন পর আপুকে ডিভোর্স দিয়ে দেয় মোহরানা সহ। আর সন্তানদের জন্য মাসে মাসে টাকা পাঠায়। কিন্তু কখনো দেখতে আসে না। এরপর বেশ কিছু বছর পর শুনলাম দুলাভাইয়ের দ্বিতীয় বউ নাকি মা হতে চলেছে এবং দুলাভাই নাকি তার দ্বিতীয় স্ত্রীর নামে অনেক জায়গা জমি লিখে দিয়েছে। এতেই শেষ না, নতুন বউয়ের বাচ্চা হওয়ার খবর পাওয়ার পর থেকেই দুলাভাই আপা আর তার বাচ্চাদের সাথে সব সম্পর্ক শেষ করে দেয়। কোনো খোঁজ খবর নেয় না। বাচ্চাদের খরচও পাঠায় না। এইদিকে আমরা নিম্নবিত্ত পরিবার। বাবার ছোট একটা মুদির দোকান আছে। তাতে যা রোজগার তা দিয়ে কোনোভাবেই এর আমাদের চলে না। আপার বাচ্চাদের পড়াশোনাও বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে আপা আবারও কোর্টে আপিল করে। আবারও কেস শুরু হয়। কিন্তু এইদিকে আমাদের কাছে কেস চালানোর মতো কোনো টাকাই নেই। আগের বারগুলোতে ধার দেনা করে কেস চালানো হয়েছে, তারপর আপার দেনমোহরের 1 লাখ টাকা দিয়ে সেই সব ধার দেনা শোধ করা হয়েছিল। কিন্তু এইবার কোনোভাবেই ধার পাওয়া গেল না। অবশেষে টাকার অভাবে কেস বন্ধ হয়ে গেল। দুলাভাইও বেঁচে গেল, কিন্তু দুনিয়ায় আদালতে বাঁচলেও আল্লাহর আদালতে কিভাবে বাঁচেন তিনি, সেই বিচারের আশায় বুক পাতল আপা। আপার এরকম করুণ অবস্থা আমার বাবা সহ্য করতে পারে না। বরাবরই আপা ছিলেন বাবার প্রাণ। আপার যখন সুখের সংসার ছিল, অভাবেও আমাদের সুখ ছিল। আর এখন অভাব অশান্তি ছাড়া আমাদের সংসারে কিছু নেই। তবে বাবা বেশি দিন এইসব সহ্য করতে পারলেন না। একদিন দোকান থেকে বাড়ি ফিরে মায়ের থেকে পানি চায়। মা ঘর থেকে পানি এনে দেখে বাবা মাটিতে জ্ঞানীর হারিয়ে পড়ে আছে। মায়ের চিৎকার শুনে আমরা দৌড়ে মায়ের কাছে আসি। এসে দেখি বাবা নিচে পড়ে আছে। তখনই তাড়াতাড়ি সরকারি হাসপাতালে নিয়ে যাই। ডাক্তার বলে বাবার হার্ট অ্যাটাক হয়েছে। শহরে বড় ডাক্তার দেখাতে। ডাক্তারের কথা শুনে আমার বড্ড হাসি পায় নিজেদের ভাগ্যকে দেখে। যেখানে নিজেদের 2 বেলা ভাত জোগাড় করে জুলুম, সেখানে বাবাকে বড় ডাক্তার দেখানো তো বিলাসিতা। মা আর আপাকে তখনই কিছু জানালাম না। বেশ কিছুক্ষণ পর বাবার জ্ঞান ফিরে আসলো। ডাক্তার কিছু মেডিসিন দিল আর বারবার করে বলে দিল শহরে বড় ডাক্তার দেখাতে। আমি হ্যাঁ জবাব দিয়ে চলে আসলাম। বারবার ভাবতে লাগলাম কিভাবে বাবাকে চিকিৎসা করাবো। বাড়িতে এসে মা আর আপাকে সব খুলে বললাম। মা আর আপাও খুব চিন্তায় পড়ে গেল। এদিকে ঘরে কোনো খাবারও নেই, তাই পরদিন থেকে আমি বাবার দোকানে বসতে লাগলাম। একে তো মেয়ে, তার উপর সবে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে, বয়স কম, দেখতে ঠিকঠাক। আমাকে দোকানে বসা দেখে লোকজন ভালো নজরে দেখলো না, তবুও কোনো উপায় না পেয়ে আমি আর আপার বড় ছেলে আরাফাত দোকানে বসি। বলে রাখি, আপার বড় ছেলের বয়স 10 বছর। আর মেজ ছেলের বয়স 5 বছর আর ছোট মেয়ে 1 বছর।
দুলাভাই আগে ছেলে মেয়ে বলতে পাগল ছিল, কিন্তু ভাগ্যের কি পরিহাস, আজ তার ছেলে মেয়ের কথা মনে পড়ে না। তবে কথায় বলে না, ভাগ্য একবার টলে গেলে আর ফিরে না, আমাদের কপালও তেমন। দিন দিন বাবার শরীর খারাপ হতে লাগলো। তারপর একদিন রাতে আমাদের দুই বোনকে খুব ধরে খুব কাঁদলেন আর বললেন, মা একটু আর সেতু আমাকে ক্ষমা করিস। আমি স্বামী হিসেবে ব্যর্থ ছিলামই, এখন বাবা হিসেবে ব্যর্থ। আমি থেকেও আমার বড় মেয়ের সাথে অন্যায়ের বিচার করতে পারলাম না। কিন্তু উপরওয়ালার কাছে বিচার দিয়ে গেলাম, দেখি শুনি কখনো ওই আনিসকে ভালো রাখবে না। আপা বাবাকে বললেন, না বাবা, তোমার কোনো দোষ নেই, প্লিজ তুমি এইসব বইলো না। তুমি বেস্ট বাবা। কত বাবা আছে যাদের সামর্থ্য থাকা সত্ত্বেও মেয়ের পাশে দাঁড়ায় না, তুমি তো তা নিজে সব দিয়ে আমার পাশে থেকেছ। আমি আপার কথা শুনে বাবাকে বললাম, বাবা তুমি এইসব চিন্তা বাদ দাও তো, তুমি আরাম করো। কয়েকদিন পর তোমাকে শহরে বড় ডাক্তার দেখাবো, তুমি একদম ঠিক হয়ে যাবে। বাবা আমার কথা শুনে শুধু হাসলো। পরের দিন সকালে ঘুম থেকে উঠে বাবার ঔষধ আর খাবার নিয়ে বাবার কাছে গিয়ে বাবাকে ডাকলাম, কিন্তু বাবার কোনো সাড়া শব্দ নেই। বাবার গায়ে হাত দিতেই দেখলাম একেবারে ঠান্ডা। আমি চিৎকার করে কেঁদে উঠলাম। মা আর আপা রান্নাঘর থেকে দৌড়ে আসলেন। মা আমাকে বললেন, কি হয়েছে সেতু, কাঁদছিস কেন? আমি বেশ কিছুক্ষণ চুপ থেকে বললাম, মা, বাবা আর নেই। মা চিৎকার দিয়ে জ্ঞান হারালেন। ধীরে ধীরে লোক জানাজানি হলো। একে একে বাবাকে ধোয়ানো হলো, তারপর কাফনের কাপড় পরিয়ে খালিতে করে নিয়ে গিয়ে মাটি দেওয়া হলো। তারপর আবারও বাড়ি ভর্তি মানুষ খালি হয়ে গেল। এভাবে 2 দিন কেটে গেল, ঘরে খাবার নেই। যত কষ্টই হোক, পেটের খিদে তো আর কোনো কষ্ট মানে না, তার উপর বাড়িতে বাচ্চা আছে 3টে, তাই সবার কথা ভেবে আমি আর আরাফাত দোকানে বসলাম। তারপর সন্ধ্যার সময় বাজার থেকে চাল ডাল কিনে আমি আর আরাফাত বাড়ি ফিরছিলাম, হঠাৎ রাস্তায় একটা লোকের সাথে ধাক্কা লেগে যায়। আমি ওনার কাছে দ্রুত ক্ষমা চাই। তখনই লোকটার চোখে চোখ পড়ে। লোকটা এলাকার মেম্বারের জামাই। কি অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে এখনই আমাকে চোখ দিয়ে গিলে খাবে। আমি তড়িঘড়ি ওখান থেকে সরে আসি। ওখান থেকে সরে আসতেই সামনে বাগানের দিকে চোখ পড়ে খেয়াল করে দেখি কেউ ইশারায় ডাকছে। চোখ দুটো পরিচিত হওয়ায় আরাফাতকে বাজারের ব্যাগ দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়ে আর বলি, তুই বাড়ি যা, আমার একটা কাজ আছে, একটু পড়ে যাচ্ছি। আরাফাত চলে যেতেই পেছনে থেকে কেউ জড়িয়ে ধরে। আমি ছাড়িয়ে দিয়ে বলি, রোহান, ভালো লাগছে না আমার এখন, এইসব ছাড়ো প্লিজ। রোহান এলাকার বড় ব্যবসায়ীর ছেলে। ওর সাথে রিলেশন 2 বছরের। ছেলেটা আমাকে খুব ভালোবাসে। সম্পর্কে শুরুটা ওর দিক থেকেই। অনেক চেষ্টা করে আমাকে রাজি করিয়েছে। রোহান আমার কথা শুনে বলল, সরি সেতু, প্লিজ তুমি কিছু মনে করো না। কতদিন হলো তোমার সাথে কথা হয় না, আমার আর ভালো লাগছিল না তাই। আমি বেশ শক্ত কণ্ঠে বললাম, ভালো না লাগলেও ভালো থাকার অভ্যাস করে নাও রোহান, কারণ আমি চাই আমাদের সম্পর্কটা আর থাকুক। প্লিজ তুমি ভুলে যাও আমাকে। রোহান আমার হাত ধরে বলল, কি বলছো সেতু? কেন বলছো? আমি তোমাকে ভালোবাসি। আমি বললাম, ভুলে যাও রোহান, আমি আর কোনো বড় লোককে বিশ্বাস করি না। আর আমাকেও আমার পরিবারের দায়িত্ব নিতে হবে এখন, আর তাছাড়া তোমার পরিবার ও আমাকে মেনে নিবে না, তাই ভালো এটাই তুমি আমাকে ভুলে যাও। ভালো থেকো। আসি। রুহানের আর কোনো কথা না শুনে আমি বাড়ি চলে আসি। তারপর রাতে রান্না করে খেয়ে দিয়ে সবাই একসাথে শুয়ে পড়েছি। রাত অনেকটা গভীর হয়েছে, চোখে কোনোভাবেই ঘুম আসছে না, বারবার রোহানের কথা মনে পড়ছে। ও বারবার ফোন করছে, কিন্তু আমি আর চাই না সবটা ঠিক হোক, তাতে আমার যতই কষ্ট হোক। এইসব কথা ভাবতে ভাবতেই ঘরে চালের উপর কিছু খুব জোরে পড়ে, মনে হয় কি শক্ত কিছু ঢিল ছুঁড়েছে। চারিদিক নিস্তব্ধ, হঠাৎ মনে হয় অনেকগুলো লোক আমাদের ঘরের চারিদিক দিয়ে ঘুরছে। সেই দিন সারা রাত আমরা 3 মা মেয়ে জাগা। ঘরে কোনো বড় পুরুষ মানুষ নেই, 3টে মেয়ে মানুষ, ভয় পাওয়াটাই স্বাভাবিক, তবুও কি আর করার, পুরো রাত মানুষের উপস্থিতি অনুভব করে আল্লাহর উপর ভরসা করে রাতটা কাটিয়েছি। সকালের আলো ফুটতেই যেন আমাদের প্রাণ পাখি ফিরে আসে। দরজা খুলে বাইরে গিয়ে দেখি কেউ কোথাও নেই। সবকিছু স্বাভাবিক, তখন মনে হলো পুরো রাত অযথাই ভয় পেয়েছি।
মা আর আপাকে বুঝিয়ে সকালের জন্য রাখা পান্তা খেয়ে আরাফাতকে সাথে নিয়ে চলে গেলাম দোকানে। সারাদিন বেশ ভালো বেচাকেনা হলো, কিন্তু সমস্যা হলো দোকানের মাল সব শেষের দিকে মাল আনাতে হবে, আবার কিন্তু হাতে কোনো টাকা পয়সাই নেই। যা আছে তা দিয়ে কিছুই হবে না। এইসব ভাবনার মধ্যেও মা ফোন দিয়ে বলল বাড়িতে 1 কেজি ডাল পাঠাতে। আমি আরাফাতকে দিয়ে পাঠিয়ে দিলাম আর বললাম, তুই ডাল নিয়ে বাড়ি চলে যা, আমি একটু পরে একেবারে দোকান বন্ধ করে আসি। আমার কথা মতো আরাফাত চলে গেল। এইদিকে বেচাকেনা করতে করতে সন্ধ্যা হয়ে গেল, তাই তাড়াতাড়ি দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলাম। সামনে একটু জঙ্গল মতো রাস্তা, কেমন যেন একটু ভয় ভয়ও লাগছে, চারিদিকে নিস্তু কোনো জনমানুষ নেই। হঠাৎ আজকে সামনে চলে আসে মেম্বারের জামাই কুতুব আলী। ফট করে হাত ধরে বলে, কি নরম হাত। আমি ভয় পেয়ে হাত ঝাটকা দিয়ে সরিয়ে বলি, কি অসভ্যতামি এটা, আপনি আমার হাত ধরছেন কেন? লোকটা আমার কথা শুনে আরো আমার কাছে এগিয়ে আসতে থাকে। আমি আশেপাশে তাকিয়ে দেখি কেউ নেই, তাই কোনো মতো লোকটাকে ধাক্কা দিয়ে দৌড়ে বাড়ি চলে আসি। আপা আমাকে হাঁপাতে দেখে বলে, কি হয়েছে সেতু, তুই হাঁপাচ্ছিস কেন? এইসব কিছু বললে আপা অযথা টেনশন করবে, তাই বললাম, কিছু না আপা, ওই জঙ্গলের রাস্তাটায় ভয় লাগছিল তাই দৌড়ে আসি, তাই হাঁপিয়ে গেছি। আপা বললে, ও আচ্ছা, হাত মুখ ধুয়ে আয়, খেয়ে নে। আমি বললাম, আচ্ছা আপা। আপা ঘরে চলে গেল। আমি কলপারে হাত মুখ ধুয়ে আসতে যাব, হঠাৎ পরিচিত গলার আওয়াজ। আমি পেছনে ফিরে তাকিয়ে দেখি রোহান। ওকে দেখে বললাম, তুমি এখন এখানে? রোহান বলল, হ্যাঁ আমি এখানে। তার আগে বলো, তুমি আমার ফোন ধরছো না কেন? আমি বললাম, কারণটা তুমি জানো, আর প্লিজ এখান থেকে চলে যাও, কেউ দেখে ফেলবে। রোহান বলল, সময় মতো আমি চলে যাব সেতু, তোমাকে বলতে হবে না। তার আগে আমার কথা শোনো, আমার মা বাবা আমার জন্য মেয়ে দেখছে, ওরা আর দেরি করতে রাজি না, যত তাড়াতাড়ি সম্ভব আমার বিয়ে দিয়ে দিবে। আমি হেসে বললাম, খুব ভালো খবর তো, বিয়ে করে নাও, মা বাবার পছন্দ করা লাল টুকটুকে বউ ঘরে নিয়ে আসো, তারপর সুখে সংসার করো। রোহান বেশ রাগ নিয়ে বলল, সেতু তোমার কি মনে হয় আমি মজা করছি? তুমি কেন এভাবে আমাকে দূরে করছো? আমি বললাম, আমি কোথায় মজা করলাম, যা সত্যি তাই বললাম। তাছাড়া এই মুহূর্তে আমার পরিবারকে আমি একা করে দুঃখে রেখে আমি সুখে সংসার করতে পারবো না, তাই প্লিজ তুমি আমাকে ভুলে যাও। রোহান রেগে গিয়ে চলে যায়। ও চলে যেতেই আমার বুকটা হাহাকার করে উঠল। মনে মনে বললাম, সরি রোহান, আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু আমি চাইলেও তোমাকে নিজের করতে পারবো না, আর কারণটা তোমাকে জানাতে পারবো না, কারণ আমি কখনো চাই না আমার জন্য তুমি তোমার বাবা মায়ের থেকে দূরে হয়ে যাও, আর এটাও চাই না আমার মা বা আপার বাচ্চাদের কোনো ক্ষতি হোক। আমার বাবার মৃত্যুর পরের দিনই তোমার মা এসেছিল আমার বাড়িতে, আর মিষ্টি ভাষায় হুমকি দিয়ে গেছে, তোমার সাথে যদি আমার কোনো সম্পর্ক থাকে তাহলে আমার পরিবারকে শান্তিতে থাকতে দিবে না। এটা আমি কিভাবে হতে দিই বলো? এর থেকে এটাই ভালো আমরা আলাদা হয়ে যাই। আমার ভাবনার মাঝে আপা ডাক দিল। আপার ডাকে আমি সব ভাবনা থেকে বেরিয়ে চোখ মুছে ঘরের দিকে গেলাম। তারপর খেয়ে দিয়ে সবাই ঘুমাতে গেলাম। রাত 12:00টা। কালকের মতো আজকেও মানুষের পায়ের শব্দ। মনে হচ্ছে একটা লোক পুরো বাড়ির চারিদিকে ঘুরছে, আর ইচ্ছে করেই শব্দ করছে। আমরা চুপচাপ ঘাপটি মেরে শুয়ে আছি। এরপর বেশ কিছুক্ষণ শব্দ বন্ধ। একটু পর হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। একটু পর আবার বন্ধ। এইবার আমাদের বুঝতে বাকি রইল না এগুলো আমাদের মনের ভুল না কেউ ইচ্ছে করে এইসব করছে। কিন্তু কে? রাতটা কোনোরকম কাটলো। মনের মধ্যে এখন একটাই প্রশ্ন, আমাদের সাথে কে করছে এরকম দুষ্টামি? দোকানে বসে সারাদিন ভেবে চিন্তে মনে মনে পরিকল্পনা করলাম কালকে রাতে একদম দরজার পাশে ঘাপটি মেরে থাকবো। যেই দরজায় টোকা দিবে অমনি টুক করে দরজা খুলবো। তারপর দেখা যাবে কে। যেই ভাবা সেই কাজ। দোকান থেকে বাড়িতে গিয়ে খেয়ে চুপচাপ দরজার কাছে দাঁড়ালাম। ধীরে ধীরে রাত গভীর হলো। 12টা বাজলো, 1টা বাজলো, এইভাবে রাত শেষে ভোর হলো, কিন্তু আজকে কোনো আওয়াজ নেই।
মনে মনে ভাবলাম আমার পরিকল্পনাটা কি ফাঁস হয়ে গেল নাকি। তারপর আবার ভাবলাম কি যে ভাবি ধুর, যা পরিকল্পনা করার আমি তো মনে মনে করেছি, তাহলে অন্য কেউ জানবে কিভাবে। এইভাবে 7 দিন কেটে গেল, আর কোনো আওয়াজ আসলো না। আমরা ভাবলাম হয়তো পাড়ার কোনো ছেলে হবে, দুষ্টুমি করেছে, দরজায় টোকা দিয়ে হয়তো ভয় পেয়েছে। সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল, হঠাৎ রোহানের ফোন। জানালো ওর বিয়ে ঠিক হয়ে গেছে, কালকেই ওর বিয়ে। বিয়েতে যেন অবশ্যই যাই। আমি আচ্ছা বলে ফোন কাটলাম। চোখ থেকে আপনা আপনি জল পড়তে লাগলো। কিছুক্ষণ কেঁদে নিজেকে শক্ত করলাম। শরীরটা ভালো লাগছিল না, তাই দোকান বন্ধ করে ঘরে আসলাম। তারপর গোসল করে লম্বা একটা ঘুম দিলাম। মা আর আপা অনেক ডেকেছিল খাওয়ার জন্য, কিন্তু খেতে ইচ্ছে না করেই খাইনি। এরপর দরজার টোকা দেওয়ার শব্দে ঘুম ভাঙে। ফোনে সময় দেখি রাত 1টা। টুক করে বিছানা থেকে উঠে পড়লাম, তারপর দরজার কাছে গিয়ে বললাম, কে? এত রাতে দরজা ধাক্কায় কে? আমার কথা শুনে সব নিশ্চুপ। একটু পর দরজার কাছ থেকে সরে আসতেই কেউ দরজায় জোরে জোরে ধাক্কা দিতে থাকে। আজকে কেন যেন আমার সব ভয় দূর হয়ে গেল, তাই দরজার কাছে গিয়ে চিৎকার করে বলি, অসভ্যের মতো অন্যের বাড়ির দরজা ধাক্কায় কে রে? দাঁড়া, আজ কর তোর একদিন কি আমার একদিন, এই বলে দরজা খুলতেই শক্তিশালী হাত দিয়ে আমাকে ঝাপটে ধরে কেউ। মুহূর্তেই আমার সব শক্তি শেষ হয়ে যায়। কি করব ভেবে না পেয়ে জোরে চিৎকার করে উঠি। সাথে সাথে আশেপাশে লোকজন চলে আসে। লোকজন দেখে লোকটা আমাকে ছেড়ে দেয়, তখনই আমি দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরি। তারপর আস্তে করে মাথা তুলে দেখি লোকটা আর কি না, মেম্বারের পাগল ছেলে ফারহাজ। ফারহাজকে দেখে তাড়াতাড়ি মেম্বারকে খবর দেওয়া হয়। মেম্বার এসে আমাদের কাছে ক্ষমা চেয়ে ফারহাজকে নিয়ে যেতে চায়, কিন্তু ও আমাকে ছাড়া কোনোভাবেই যাবে না। এক প্রকার জোর করে ওকে নিয়ে যায়। সেই দিন আর দোকানে যাইনি, একে তো রাতের ঘটনা, তার উপর আজকে রোহানের বিয়ে। কিছুই ভালো লাগছে না। সারাদিন পর সন্ধ্যায় মেম্বার আসলেন আমাদের বাড়ি। সাথে নিয়ে আসলেন হরেক রকমের মিষ্টি, দই, মাছ, মাংস। এত কিছু দেখে আমার সন্দেহ হলো, আর আমার সন্দেহকে সত্যি করে দিয়ে মেম্বার বললেন, দেখেন বোন, আপনি আমাকে নতুন চেনেন না, আমার ছেলেকে চেনেন। আপনাদের সামনেই তো বড় হলো। ছেলে আমার খারাপ না, শুধু একটু বুদ্ধি কম। তাছাড়া দেখতে শুনতে মাশাআল্লাহ। এইদিকে ছেলে বড় হয়েছে, বিয়ে দিতে হবে। মেয়ে অনেকদিন হলোই খুঁজতেছিলাম, মেয়ে পেয়ে গেছি, কিন্তু সমস্যা হলো আমার ছেলে আপনার মেয়েকে পছন্দ করেছে। ও অন্য কোথাও বিয়ে করতে রাজি না, তাই আপনার মেয়েকে আমি আমার ছেলের জন্য চাইছিলাম। মা আমার দিকে তাকালেন, তারপর কিছু বলতে যাবে তার আগেই মেম্বার বললেন, হ্যাঁ বোন জানি, এই মুহূর্তে আপনাদের সবার দায়িত্ব আপনার মেয়ে সেতুর। কিন্তু ভরসা করুন আমাকে, এইসব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। এখন থেকে আপনাদের দায়িত্ব আমার। আপনার নাতি নাতনিদের পড়াশোনা করানোর দায়িত্বও আমার। আমার মা আবারও কিছু বলবেন, তার আগেই মেম্বার আবারও বললেন, দেখুন বোন, আপনার মেয়ে ভালো থাকবে, সাথে আপনারাও ভালো থাকবেন। এরপরও যদি আপনারা রাজি না হন, সেটাও আমি দেখব। ঠান্ডা মাথায় উনি যে হুমকি দিলেন তা বুঝতে বাকি রইল না আমাদের। মা ওনাকে বললেন, আচ্ছা আমরা ভেবে দেখি, কালকে আপনাকে জানাবো। মেম্বার চলে গেল। মা ভালো করে দরজা আটকে বললেন, ইতু, সেতু, তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে নাও। যদি মেম্বারের হাত থেকে বাঁচতে হয় আমাদের, তাহলে আজকে রাতেই এই এলাকা ছাড়তে হবে। মানুষের ভাগ্য বড়ই অদ্ভুত, কখন কাকে কোথায় নিয়ে যাবে তা সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ জানে না। তেমনি আজকে আমাদেরও ছাড়তে হচ্ছে এতদিনের পরিচিত ঘর বাড়ি, সেই সাথে প্রিয়জনের স্মৃতি। হ্যাঁ, আমরা সেই রাতে কাপড় গুছিয়ে বাচ্চাদের নিয়ে বাড়ি থেকে আল্লাহর নাম বেরিয়ে পড়লাম অজানা উদ্দেশ্যে। বাড়ি থেকে বের হওয়ার সময় মা হু হু করে কেঁদে ওঠে। আসলে বাবার সব স্মৃতি তো এই বাড়িটা জুড়ে। তবুও ভাগ্যকে তো মানতেই হবে। তাই ধীরে ধীরে বেরিয়ে পড়লাম সামনের উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে চলে আসি। মা বয়স্ক মানুষ, আবার তিনটে বাচ্চা, কেউ আর হাঁটতে পারছে না। এইদিকে এখনো বেশ খানিকটা হাঁটলে সামনে পাকা রাস্তা পাবো, আর এখান থেকে যে কোনো গাড়ির ব্যবস্থা হবে। এইদিকে ওরা হাঁটতে পারছে না জন্য সামনে একটা গাছের তলায় সবাইকে নিয়ে বসলাম।
বেশ কিছুক্ষণ জিরিয়ে নিয়ে উঠতে যাব তখনই পেছনে থেকে কেউ শক্ত করে আমার হাত চেপে ধরে। আমি পেছনে তাকিয়ে দেখি মেম্বারের জামাই কুতুব আলী নেশা করা অবস্থায় হিংস্র দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি কিছু না বলে হাত ছাড়ানোর চেষ্টা করতে থাকি। আমার চেষ্টা করা দেখে কুতুব আলী দাঁতে দাঁত চেপে বলে, কই যাও সেতু রানী? তোমার তো কোথাও যাওয়া হবে না। কি মনে করছো তোমাকে এত সহজে আমি আমার কাছ থেকে পালাতে দেব? এই বলেই হি 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 করে হাসতে শুরু করলো। আপা বলল, এই কুতুব ছাড় আমার বোনকে, আমরা আমাদের মেয়েকে তোর ওই পাগল সালার সাথে বিয়ে দিব না, বুঝছিস? তাই আমাদের যেতে দে, ছেড়ে দে ওকে। মা বলে, বাবা হাত জোর করছি তোমার কাছে, ছেড়ে দাও ওকে, আমাদের যেতে দাও। ওদের কথা শুনে কুতুব আরো জোরে হেসে আমার হাত ছেড়ে দিয়ে বলে, আচ্ছা ছেড়ে দিলাম। তোর বোনের ও আমার পাগল সালাকে বিয়ে করতে হবে না। তাহলে তোর বোনকে বল আমাকে বিয়ে করতে। সত্যি বলছি তোর বোনকে রাজরানী করে রাখবো, আর সাথে তোকে আর তোর মাকে খুশি করব। লোকটার মুখে এরকম নোংরা কথা শুনে আমার আর সহ্য হলো না, তাই লোকটার মুখে দিলাম সপাটে এক চড়। লোকটা তেড়ে আমার দিকে আসতে টুক করে নিচ থেকে বটি তুলে নিলাম হাতে। রাস্তায় সেফটির জন্য নিয়েছিলাম, ভাবতে পারিনি এত তাড়াতাড়ি কাজে লেগে যাবে। বটি নিয়ে কুতুবের সামনে ধরে বললাম, এই কুতুব আর এক পা এগুলো তোর ধর থেকে মুন্ডু আলাদা করে দিব কিন্তু। পিছে যা বলছি। কি ভেবেছিসটা কি আমরা নারীতে এতই অসহায়? মোটেই না, আমরা নারী, আমরা সব পারি। আমার আকস্মিক এই রূপে কুতুব ও ভয় পেয়ে যায়। যতই হোক মরার ভয় সকলেরই আছে। ও পেছাতে থাকে, তারপর একটা গাছের কাছে গেলে আপাকে বলি একটা ওড়না দিয়ে ওর হাত বেঁধে গাছের সাথে বাঁধতে। নেশা করে থাকায় শরীরে বেশি জোর নেই। সেই সুযোগে আপা আর আরাফাত ওকে গাছের সাথে বেঁধে ফেলে। ওকে বাধা শেষে আমরা তাড়াতাড়ি আমাদের অবস্থান পরিবর্তন করি। এইদিকে রাত 10টা বেজে গেছে। রাস্তায় অল্প গাড়ি। আমাদের গন্তব্য আপাতত ঢাকা। ওখানে মায়ের জেঠাতো এক বোন থাকে, উনার নাম ঝুনি। খালা অনেক মজার মানুষ, ছোটবেলায় আসতো আমাদের বাড়ি। অনেকদিন হলো দেখা নেই। ফোনে ওনাকে সবকিছু জানানোর পর খালা আমাদের ওনার কাছে যেতে বলেছেন। আপাতত ওনার কাছে যাব, তারপর যা একটা ব্যবস্থা করব। এদিকে রাত 10:30টায় ঢাকার একটা বাস পেলাম। তারপর ওই খালার দেওয়ার ঠিকানায় পৌঁছাতে পৌঁছাতে রাত 4টে। এদিকে খালার দেওয়ার ঠিকানায় পৌঁছে আমাদের চক্ষু চড়কাজ। এত বড় বাড়িতে খালা থাকে? বাড়ির সামনে এসে খালাকে ফোন দিলাম। খালা বলল, এসেছিস, দাঁড়া আমি আসছি। একটু পর খালা বাড়ি থেকে বের হলো। মাকে দেখে বলল, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, চল আমার সাথে। আমরাও কোনো কথা না বলে খালার পেছনে পেছনে আসতে লাগলাম। খালা আমাদের সাথে করে বস্তির মধ্যে একটা জায়গায় একটা ঘরে নিয়ে গেল। ঘরের দরজা খুলে ভেতরে বসিয়েই মাকে জড়িয়ে ধরে কেঁদে উঠলেন খালা। খালা জানতেনই না আব্বা মারা গেছে। মাও খালাকে দরে কেঁদে উঠল। বেশ কিছুক্ষণ দুজনই কেঁদে শান্ত হলো। তারপরে খালা আমাকে আর আপাকে দেখে বলল, ওমা, ইতু আর সেতু কত বড় হয়ে গেছে। সেই ছোট্টটি দেখেছিলাম, আর ইতু কি মিষ্টি বাচ্চাগুলো তোর। সত্যি শয়তানগুলোর মনে একটু দয়া মায়া নেই, নইলে এই বাচ্চাগুলোকে কিভাবে এইভাবে দূরে রাখে। চিন্তা করিস না মা, আমার কাছে এসেছিস দেখি কিছু একটা ব্যবস্থা ঠিক হবে। ওই যে বাড়িটা থেকে আমি বের হলাম না, ওনারা অনেক ভালো মানুষ। তোদের খালু যখন আমাকে এই শহরে একা রেখে পালিয়ে গেল, আমি তখন দিক বিদিক শূন্য হয়ে চারিদিকে ঘুরছিলাম। ভাড়া দিতে না পারায় ঘরের সব জিনিস রেখে বাড়িওয়ালা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। তখন ওই বাড়ির বড় মা আমাকে আশ্রয় দিয়েছিলেন। এখন তো আমি ওখানেই বেশি থাকি। এই ঘরটা নিয়ে রেখেছি মাঝে মধ্যে থাকার জন্য। এখন থেকে তোরা এই ঘরটায় থাকিস। আর কালকে তোদের দুই বোনকে বড় মার কাছে নিয়ে যাব, আমি কথা বলে রেখেছি, দেখিস তোদের ও কাজের ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা, অনেক কথা হলো, আর একটু রাত আছে, সবাই অনেক দূর থেকে এসেছিস, একটু আরাম করে নে। ছোট একটা ঘর, তাতে একটা চকি। চকিতে বাচ্চাদের শুয়ে দিয়ে আমরা 4জন মাটিতে মাদুর পেতে শুয়ে পড়লাম। চোখে ঘুম আসছে না।
রোহানের কথা মনে হচ্ছে। ওর কি বিয়ে হয়ে গেছে? নিশ্চয়ই ওর বউ খুব সুন্দর। ধুর, কিসব ভাবছি আমি। এখন থেকে পুরনো কথা আর ভাববো না। নতুন শহরে নতুন করে সবাইকে নিয়ে ভালোভাবে বাঁচবো। ভোর 5টা বাজে। সারা রাত জেগে থাকায় চোখ তাড়াতাড়ি লেগে গেছে। হঠাৎ মনে হলো আমার পাশ থেকে ঝুনি খালা উঠে পড়লো। ঘুমে চোখ এতটা এঁটে এসেছে যে চোখ খুলতে পারলাম। তবে অনুভব করলাম কেউ আমার নাকে কিছু শোকাচ্ছে। নাকে কেমন মিষ্টি একটা গন্ধ এলো। তারপরই শরীরটা কেমন করে উঠলো। ব্যাস, আর কিছু মনে নেই। পরের দিন সকালে গায়ে নোংরা জল পড়ায় লাফ মেরে উঠলাম। চারিদিকে তাকিয়ে দেখি কি এটা তো ওই বস্তির ঘর নয়। আর মা, আপা আর আপার বাচ্চারাই বা কোথায়? আমাকে ভ্যাবলার মতো তাকিয়ে থাকতে দেখে মহিলাটি চিৎকার করে বলল, এই যে মহারানী, কি ভাবছিস? জলদি উঠো, বাড়িতে একগাদা কাঠ পড়ে আছে। আমি মেঝে থেকে উঠে বললাম, আমি এখানে কিভাবে আসলাম এখানে? আমি তো বস্তিতে ছিলাম। আর আমার মা, আপা ওরা কোথায়? আর ঝুনি খালাই বা কোথায়? মহিলাটি 24টা দাঁত বের করে বলল, বলি মহারানী দেখি কিছুই জানে না। এই যে তোর ঝুনি খালা হলো দালাল। ও গ্রাম থেকে মেয়ে এনে বড়লোকদের বাড়িতে কাজ করার জন্য বিক্রি করে দেয়। তোকেও বিক্রি করে দিয়েছে আমাদের বাড়িতে। এখন থেকে তোকে এখানেই থাকতে হবে। আর সব কাজ করতে হবে। কাজ করলে খেতে পাবি, না করলে বা পালানোর চেষ্টা করে মার খাবি। আর হ্যাঁ, ভাবিস না পালিয়ে তুই বাঁচতে পারবি। যেখান থেকে হোক তোকে ঠিক খুঁজে বের করব। আমি বললাম, আমার মা আর আপা আর আপার বাচ্চারা কোথায়? মহিলাটি বলল, জানি না, হবে হয়তো অন্য কারো বাড়িতে। শোন, তোর সাথে প্যাচাল পাড়ার সময় নাই, আয় আমার সাথে কাজ করতে হবে। এই বলেই মহিলাটি আমার হাত ধরে হিড়োহিড় করে টানতে টানতে রান্নাঘরে নিয়ে যায়, তারপর কাজ করতে দেয়। আমি চুপ করে কাজ করতে থাকি, কারণ আমি বুঝতে পারলাম ঝুনি খালা আমাদের সাথে প্রতারণা করেছে। আমাদের বিশ্বাসের সুযোগ নিয়েছে। না, ওনাকে আমি ছাড়বো না। তবে তার আগে এইখান থেকে আমাকে বের হতে হবে। মাকে, আপাকে আর আপার বাচ্চাদের খুঁজে বের করতে হবে। আল্লাহ জানে ওরা কোথায় কি করছে। আমায় কিছু ভাবতে দেখে মহিলাটি আমার চুলের মুঠি ধরে বলে, এই যে কোন রাজ্যের মন্ত্রী সাহেবা, কি এত ভাবছেন? কাজ কর, থালা বাসন ধুয়ে পুরো বাড়ি মুছে দে। তারপর কাপড় ধুয়ে রান্নাও করতে হবে। আমি বুঝলাম এখানে শক্ত হয়ে কিছু করতে পারবো না, এখান থেকে বের হতে হলে আমাকে নরম হতে হবে। তাই মহিলাটির কাছে অনুরোধ করে বললাম, ক্ষমা করে দিন ম্যাডাম আমাকে। আমি সব কাজ করে দিচ্ছি এক্ষুনি। প্লিজ ক্ষমা করে দিন। মহিলাটি সম্মতি জানিয়ে চলে যায়। আমি একে একে গুছিয়ে সব কাজ করতে থাকি। এইভাবে কেটে যায় 15 দিন। সব কাজ গুছিয়ে করার পরও ম্যাডাম আমাকে খুব মারধর করে। কোনোভাবেই ওনার মন নরম হয়নি। আবার অনেকবার চেষ্টা করেও পালাতে পারিনি। তবে এই কয়েকদিনে যা বুঝেছি, ম্যাডামের সাথে স্যারের বৈধ কোনো সম্পর্ক নেই। স্যার হয়তো অনেক বড় লোক। আর বড় লোকদের কত কুকীর্তি তো আড়ালে আবডালে লুকিয়ে থাকে। ম্যাডামও সেরকম একজন। একদিন রাতের বেলা ম্যাডামের ঘর থেকে খুব আওয়াজ আসছিল, হয়তো দুইজনের ঝগড়া লেগেছে। কিছুক্ষণ পর ম্যাডাম কাঁদতে কাঁদতে বের হয়ে গেলেন। একটু পর স্যারও বাইরে আসলেন, তারপর ইশারায় আমাকে ডেকে বললেন, নাম কি তোমার? আমি ভয়ে ভয়ে বললাম, সেতু। স্যার বললেন, আমি কি বাঘ না ভাল্লুক যে ভয় পাচ্ছ? যাও আমার জন্য খাবার নিয়ে আসো। আমি মাথা নাড়িয়ে খাবার নিয়ে আসলাম। স্যার খাবার খেয়ে রুমে চলে গেলেন। এইভাবে কেটে গেল আরো 15 দিন। ম্যাডাম আর ফিরল না। এইদিকে স্যার 3-4 দিন পর পর রাতে আসেন। আসার আগে ব্যাগ ভর্তি বাজার আনেন, তারপর কি রান্না হবে বলে দেন। আমি সেই রান্না করি, তারপর খেয়ে সেই রাত থেকে ফ্ল্যাটের দরজায় তালা লাগিয়ে চলে যায়। এর মধ্যে ম্যাডাম না আসায় স্যারকে জিজ্ঞেস করে ফেললাম, ম্যাডাম কবে আসবে? স্যার কিছুক্ষণ চুপ থেকে বললেন, আর আসবে না। আমিও আর কিছু বললাম না। তবে এর মধ্যে খেয়াল করলাম স্যার হয়তো আমার প্রতি ফুটবল। মাঝে মাঝেই আমার জন্য গিফট আনেন। বেশ ফ্রি হয়ে কথা বলেন।
যদিও এইসবে আমি অনেক আনইজি ফিল করতাম, কিন্তু একদিন মনে হলো হয়তো এটাই আমার মুক্তির পথ। সেই দিন থেকে স্যারের সাথে আমিও ফ্রিভাবে চলতাম। স্যারের নাম আরফান চৌধুরী। বয়স ৪৫-৫০। তবে এখনো বেশ সুদর্শন। বোঝা যায় বয়সকালে খুবই সুদর্শন ছিলেন। ধীরে ধীরে ওনার সম্পর্কে সব জানলাম। ওনার বাড়ি কুমিল্লা। বউ শিক্ষকতা করেন ওখানে, তাই বাচ্চা নিয়ে ওখানেই থাকে। তাই স্যার সপ্তাহে ৩ দিন ওখানে আর ৪ দিন ঢাকায় থাকে। লোকটার কথা শুনে আমার দুলাভাইয়ের কথা মনে হলো। এই লোকটার মতো আমার দুলাভাইও তো আমার আপাকে ঠকিয়েছিল, আর আজ ওই প্রতারণার ফল হিসেবেই আমাদের এই অবস্থা। মা, আপা, বাচ্চারা কোথায় আছে কিছু জানি না। এইদিকে আমার ভাবনার মাঝে এই লোকটা আমাকে নোংরা স্পর্শ করলো, মুহূর্তেই প্রচন্ড ঘৃণা আমায় ঘিরে ধরল। দুলাভাইয়ের উপরের সব রাগ লোকটার উপর পড়ল। তখনই পেছনের টেবিল থেকে ফল কাটার চাকু নিয়ে লোকটার পেট বরাবর ঢুকিয়ে দিলাম। সাথে সাথে লোকটা মেঝেতে পড়ে ছটফটিয়ে গোঙাতে লাগলো। আমি চেয়ারে রাখা ওর টাকার ব্যাগটা নিয়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে পড়লাম। ভাগ্য তো আমাকে নিয়ে অনেক খেললো, এবার না হয় আমি একটু খেলি। পরিবেশ পরিস্থিতি যে মানুষকে পুরোপুরি বদলে দেয় তা নিজেকে না দেখলে বুঝতাম না। এই যে কিছুদিন আগেও অন্ধকারে যে মেয়েটা প্রচন্ড ভয় পেত, আজকে সেই মেয়েটা কতটা নির্ভয়ে একটা লোককে আঘাত করেছে শুধুমাত্র পরিস্থিতির শিকার হয়ে। তবে পরিস্থিতি মানিয়ে নেওয়াই জীবনের নিয়ম। আমিও সেই নিয়মের বাইরে নই। সেই দিন রাতে আমি বাইরে বেরিয়ে যাব এমন সময় পাশের ফ্ল্যাটের এক লোক আমাকে দেখতে পায়। তারপর স্যারকে দেখে লোকজন জড়ো করে, তারপর পুলিশকে ডাকে, তারপর পুলিশ এসে আমাকে থানায় নিয়ে যায়। আর স্যারকে হাসপাতালে। খুব বেশি আঘাত না লাগায় তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় স্যার, আর তারপর আমার নামে কেস করে অ্যাটেম্পট টু মার্ডার আর চুরির। পুলিশ আমাকে অ্যারেস্ট করে। আমি কেন করলাম কাজটা তাকে দেখে না। 10 বছরের জেল হয় আমার। আমি আরো একবার বুঝতে পারি এই পৃথিবীতে আমাদের মতো মানুষরা বিচার পায় না। যেদিকে যাই না কেন অন্ধকার ঘিরে ধরে। কিন্তু আমি যখন সব আশা ছেড়ে দিয়েছি তখন ভাগ্য আমাকে আরো একটা সুযোগ দেয়। প্রায় 7 বছর পর কিছু সমস্যার কারণে এক জেল থেকে আরেক জেলে আমাকে সহ আরো কিছু জনকে পাঠাতে হয়। তো সেইখানে যাওয়ার সময় পুলিশ ভ্যানটা অ্যাক্সিডেন্ট করে নদীতে পড়ে যায়। সকলে স্পট ডেড হলেও আমি বেঁচে যাই। কিন্তু এই বেঁচে থাকা মরে যাওয়ার থেকে খারাপ। আমি কোমায় চলে যাই। দেখতে দেখতে 12 বছর কেটে যায়। আমার শাস্তি শেষ হলেও আমি সরকারি হাসপাতালের একটা কোনায় পড়ে থাকি। সঠিক চিকিৎসার অভাবে আমার সুস্থ হওয়া আর হয় না। সবই বুঝতে পারি কিন্তু নড়তে পারি না। খুব ইচ্ছে করে বাইরে যেতে কিন্তু পারি না, শুধু মনে মনে আল্লাহকে ডাকি। এরই মধ্যে হাসপাতালে একটা এমবিবিএস ডাক্তারের পোস্টিং হয়। ডাক্তার এসে সব রোগীকে দেখে সেই সাথে জানতে পারে আমার কথা। আমাকে দেখতে আসে। ডাক্তারকে দেখেই আমার কেন যেন নিজের লাগে। কিন্তু এই নিজের লাগাটা শুধু আমার না, ডাক্তারেরও মনে হয়। অনেকক্ষণ খেয়াল করে আমার নাম জিজ্ঞেস করে। নার্স আমার নাম বলে। সাথে সাথে ডাক্তারের চোখ থেকে 2 ফোঁটা জল পড়ে আর বলে, সেতুমণি, কি অবস্থা হয়েছে তোমার? জানো আমি তোমাকে কত খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। কি আমাকে চিনতে পারছো না তো? আমি আরাফাত, তোমার আপার বড় ছেলে। ওর কথা শুনে আমার বুকের মধ্যে কেমন যেন করে উঠল। মনে হলো একটু জড়িয়ে ধরি, কিন্তু পারলাম না, শুধু চোখ থেকে 2 ফোঁটা জল পড়ল। আমার চোখে জল দেখে আরাফাত বলল, চিনতে পেরেছো আমাকে তাই না মনি? চিন্তা করো না, তুমি একদম ঠিক হয়ে যাবে। আমি তোমাকে সুস্থ করে তুলবো। তোমাকে বাড়ি নিয়ে যাব। জানো বাড়িতে মা, ভাই, ছোটি সবাই তোমার কথা মনে করে। ওরা তোমাকে দেখলে খুব খুশি হবে। আরাফাত সেই দিনই সব ব্যবস্থা করে আমাকে ওর বাড়ি নিয়ে যায়। কত বড় মস্ত বাড়ি। বাড়িতে গিয়েই আপাকে দেখতে পাই, সেই পরিচিত মুখ আর কতদিন পর দেখলাম। আপা আমাকে দেখে কেঁদেই ফেললো। তারপর সবার সাথে পরিচয় হলো। আরাফাতের বউ কি মিষ্টি দেখতে, আবার ওদের ছোট্ট একটা রাজকন্যাও আছে। সবাই আমাকে খুব ভালোবাসে। আর আপার যত্নে আর আরাফাতের চিকিৎসায় আমিও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই।
তারপর আপার থেকে জানতে পারি সেই দিন অজ্ঞান করে আমাকে যেমন বিক্রি করে দিয়েছিল ঝুনি খালা তেমন আপাকে বিক্রি করে দিয়েছিল। আর মা আর আপার বাচ্চাদের ঘর থেকে বের করে দিয়েছিল, কিন্তু রেখে আল্লাহ মারিকে তেমনি আপাকে যে কিনে নেয় সেই লোকটা ছিল নিঃসন্তান আর বয়স্ক। কে না থাকায় তার দেখাশোনা করার জন্য আপাকে কিনে লোকটা। তারপর আপার কাজকর্ম দেখে আপার উপর খুশি হয়, তখন আপাকে জিজ্ঞেস করে কিভাবে ঝুনি ওকে পেল। আপা তখন ওনাকে সব খুলে বলে, তখন আপার মুখে সবকিছু শুনে লোকটার মায়া হয়। তারপর আপার বাচ্চাদের আর মাকে খুঁজে বের করে। তখন থেকে ওরা ওখানেই থাকে আর ওদের পড়াশোনার সব দায়িত্ব ওই লোকটি নেয়। তার ফলে আরাফাত এখন ডাক্তার, আর বাকি দুইজন এখনো পড়াশোনা করছে। কিন্তু আমার দুর্ভাগ্য, এত ভালো মানুষটাকে আমি দেখতে পেলাম না। সেই সাথে আমার মাকেও শেষবারের মতো না দেখার কষ্ট আমার বুকে আকাশ সমান রইল। আপাকে দুলাভাইয়ের কি খবর জানতে চাইলে বলল, সেই বছরই দুলাভাইয়ের নতুন সুন্দরী বউ দুলাভাইকে পথে বসিয়ে সব নিজের নামে লিখে নিয়েছে, তারপর বাড়ি থেকে বের করে দিয়েছে। তারপর একটা অ্যাক্সিডেন্টে একটা পা বাদ পড়ে যায়। এখন নাকি ভিক্ষা করে খায়। আর ঝুনি খালা নাকি সিঁড়ি থেকে পড়ে গিয়ে ধুকে ধুকে মারা গেছে। ওদের এই পরিণতির কথা শুনে না চাইতেও মনের মধ্যে খুব আনন্দ হলো। আসলে এই ওদের জন্যই তো আমাদের এই পরিণতি। ওরা আমাদের সাথে প্রতারণা না করলে আমাদের জীবনটা অন্যরকম হতে পারত। তবে সত্যি বলতে অন্যায় করে পার পাওয়া যায় না। আল্লাহ তাদের ঠিকই বিচার করে। সময় চলতে থাকে। সুস্থ হওয়ার পর আরাফাত আর আপা আমার জন্য পাত্র ঠিক করে। আমি বিয়েতে রাজি হই না। ভালো তো আমি ওই একজনকেই বেসেছিলাম, সে যখন নেই আর কাউকে চাই না। কিন্তু আপার অনেক জোরাজুরিতে পাত্রর সাথে দেখা করতে বাধ্য হই। কিন্তু চোখ তুলে পাত্রকে দেখেই আমি অবাক হয়ে যাই, একিকে দাঁড়িয়ে আছে আমার সামনে। রোহান, ও এখানে কি করছে? আমাকে অবাক দৃষ্টিতে ওর দিকে তাকাতে দেখে ও মুচকি হেসে বলে, কি ভাবছো সেতু? ভালোবাসতে শুধু তুমি জানো? আমি জানি না। তুমি যেমন আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারোনি, আমিও পারিনি। আমি মনে মনে বললাম, এটা কি সত্যি দেখছি? রোহান হেসে অনেকটা কাছে, তারপর হাতটা আমার দিকে এগিয়ে দিয়ে বলল, হ্যাঁ মিস। বিশ্বাস না হলে চিমটি কেটে দেখো। কিন্তু ভাবার বিষয় হলো, ভেবেছিলাম এতদিনে আইবুড়ো নাম কাটবে, কিন্তু এখন শুনি তুমি নাকি বিয়ে করবে না। তাহলে কি আমাকে সারাটা জীবন আইবুড়োই থাকতে হবে? আমি উপরের দিকে তাকিয়ে বললাম, সত্যি আল্লাহ তোমার বিচার সর্বসেরা। সমাপ্ত।